হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে স্লাইড। প্রথম প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে দ্য ইউনিট অফ সেল কনস্ট্যান্ট। সেল ধ্রুবকের এককটা কি? সেটা হচ্ছে আমাদের সেন্টিমিটার ইনভার্স। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ফর এ রেডক্স রিয়াকশন টু প্রসিড ইন এ সেল দ্য ইএমএফ মাস্ট বি। একটি কোষে জারণ বিজারণ বিক্রিয়া ঘটার জন্য ইএমএফটা কি হতে হবে? পজিটিভ, নেগেটিভ, ফিক্স অথবা জিরো, এর মধ্যে কোনটা হবে? তো ইএমএফ যেটা, এটা হচ্ছে আমাদের কোন একটা কেমিক্যাল রিয়াকশন বা রেডক্স রিয়াকশন হওয়ার জন্য একটা ড্রাইভিং ফোর্স। আর এই যে ইএমএফ, এটা কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ হতে হবে। ওকে, এটা অবশ্যই পজিটিভ হতে হবে, তাহলেই কিন্তু আমাদের যে রিয়াকশন বা রিডক্স রিয়াকশন সেটা কিন্তু স্পন্টেনিয়াস হবে। আরেকটা ব্যাপার যে আমাদের গিভস ফ্রি এনার্জি আর আমাদের এই যে ইএমএফ অফ সেল, এর মধ্যে যদি আমরা রিলেশনটা দেখি, দেন ডেল্টা জি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এনএফ ই সেল। ওকে, এইখানে আমরা জানি যে স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য কিন্তু গিভস ফ্রি এনার্জির যে ভ্যালু সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ হতে হবে। তো এইখান থেকে আমরা যদি ই সেলটা বের করি, দেন দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা জি বাই নেগেটিভ অফ এন এফ। ওকে, এখন যদি ডেল্টা জি নেগেটিভ হয়, ডেল্টা জি যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ই সেলটা কি দাঁড়াবে? আমাদের ই সেলটা দাঁড়াবে উপরে নেগেটিভ ভ্যালু আর নিচেও আমাদের নেগেটিভ ভ্যালু, দেন ওভারঅল ভ্যালুটা পজিটিভ দাঁড়াবে। তো এইখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুটা, ই সেলের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের পজিটিভ দাঁড়াচ্ছে। তো আমাদের এটা হয়ে যাবে পজিটিভ। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ 1 ফ্যারাডে ইন কুলম্ব। ফ্যারাডে আর কুলম্বের মধ্যে সম্পর্কটা কি? আমরা অনেকে জানি যে 1 ফ্যারাডে দ্যাট ইজ ইকুয়াল টু 96487 কুলম্ব। ওকে, তো আমাদের এটা আনসার হবে। এরপর বলা হচ্ছে উইচ মেটাল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট ইন অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে জানতে চাওয়া হয়েছে কোনটা সব থেকে পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। ওকে, রিডিউসিং এজেন্ট মানে যে ইলেকট্রনটাকে ডোনেট করবে। ওকে, ডোনেট ইলেকট্রন অ্যান্ড রিডিউস আদার। ওকে, এখন আমরা যদি অ্যালকালি মেটালসগুলোকে দেখি, all alkali metals are reducing agent. প্রত্যেকটা অ্যালকালি মেটাল কিন্তু রিডিউসিং এজেন্ট। এর কারণটা কি? যে অ্যালকালি মেটাল এর ভ্যালেন্সি কিন্তু ওয়ান, আর ভ্যালেন্সি ওয়ান হওয়ার জন্য কিন্তু একটা ইলেকট্রন ডোনেট করার পর এই ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশনটাকে পেয়ে যায়। আর সেটাকে ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশনটাকে পাওয়ার জন্য এই কিন্তু সহজে ইলেকট্রনটাকে ত্যাগ করে বা সেটাকে রিলিজ করে। ওকে, আর এইভাবে এটা একটা রিডিউসিং এজেন্ট হয়ে যায়। তো সমস্ত অ্যালকালি মেটাল কিন্তু একটা রিডিউসিং এজেন্ট, গুড রিডিউসিং এজেন্ট। প্রত্যেকটা অ্যালকালি মেটাল কিন্তু একটা গুড রিডিউসিং এজেন্ট। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি অপশন আমাদের কাছে যেটা রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম অ্যান্ড লিথিয়াম। এদের মধ্যে কিন্তু এই বেরিয়াম একটা, যেটা আমাদের অ্যালকালি মেটাল না, এটা অ্যালকালাইন আর্থ মেটাল, এটা সেকেন্ড গ্রুপের এলিমেন্ট। তো এইটাও রিডিউসিং এজেন্ট, কিন্তু এইটা অ্যালকালি মেটালের থেকে কম স্ট্রং রিডিউসিং এজেন্ট। ওকে, অ্যালকালি মেটাল এর থেকে বেশি স্ট্রং রিডিউসিং এজেন্ট। ওকে, তো এই অপশনটা কিন্তু আমাদের প্রথমেই বাদ যাবে। তো এইখানে বাকি যে আমাদের অ্যালকালি মেটালগুলো রয়েছে, এদের মধ্যে আমরা কম্পেয়ার করে দেখব যে কার রিডিউসিং নেচারটা সব থেকে বেশি। এখন আমরা যদি লিথিয়ামের কথা বলি, এর মধ্যে আমাদের লিথিয়ামের সব থেকে বেশি হয়। লিথিয়ামের কেন বেশি হয়? লিথিয়ামের যদি আমরা কথা বলি, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে সাইজটা কিন্তু স্মল সাইজ। ওকে, স্মল সাইজের কারণে এর হাইড্রেশনটা বেশি হয়। হাইড্রেশন, স্ট্রং হাইড্রেশন। ওকে, স্ট্রং হাইড্রেশন। আর এই স্ট্রং হাইড্রেশন হওয়ার কারণে এর যে হাইড্রেশন এনথ্যালপি, এটা কিন্তু অনেক হাই হয়। হাই হাইড্রেশন এনথ্যালপি।
আর এটা হওয়ার কারণে এর যে ইলেকট্রনটাকে বাইরে বের করার জন্য যে এনার্জিটার প্রয়োজন হয় সেটা কিন্তু এখানে ওভারকাম হয়ে যায়। ওকে, তো the effect this hydration effect overcome the energy needed to remove the electron. ওকে, এর ফলে কি হবে যে লিথিয়াম যেটা ইজিলি ইলেকট্রনকে ডোনেট করে ফেলবে, ইজিলি ডোনেট ইলেকট্রন কে, এটা লিথিয়াম। লিথিয়াম যদি ইজিলি ইলেকট্রনটাকে ডোনেট করে ফেলে তাহলে এটা কি হয়ে যাবে, একটা স্ট্রং স্ট্রং রিডিউসিং এজেন্ট। আমাদের আনসার কোনটা হবে, লিথিয়াম। এটা রিজনটা কি, যে ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য যেটুকু এনার্জির প্রয়োজন হয় সেটাকে কে কাটিয়ে ওঠে, স্ট্রং হাইড্রেশন এনথ্যালপি। এই স্ট্রং হাইড্রেশন এনথ্যালপি কিন্তু ইলেকট্রনটাকে বাইরে বার করার জন্য যে এনার্জি প্রয়োজন সেটাকে কাটিয়ে ওঠে। আর এর ফলে লিথিয়াম খুব ইজিলি ইলেকট্রনটাকে ডোনেট করতে পারে অনলি ইন অ্যাকুয়াস মিডিয়াম। আর যখন অ্যাকুয়াস মিডিয়ামে সেটা ইজিলি ইলেকট্রনটাকে ডোনেট করে ফেলবে তখন সেটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। তো এখানে সব থেকে মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট কিন্তু লিথিয়াম হয়ে যাবে। ওকে, বাকি এদের পটাশিয়াম এন্ড সোডিয়ামের যে হাইড্রেশন এনথালপি এটা কিন্তু লিথিয়ামের থেকে কম, তাই এরা রিডিউসিং এজেন্ট, গুড রিডিউসিং এজেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু লিথিয়ামের থেকে কম পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। ওকে, পরের প্রশ্নে বলা হচ্ছে which of the following electrolyte can be used to obtain H2S2O8 by the process of electrolysis? ওকে, এটাকে মার্শাল অ্যাসিডও বলা হয়। এটা আমরা কোন ইলেকট্রোলাইটটাকে ইলেকট্রোলিসিস মেথডে ইউজ করে এইটা আমরা প্রিপেয়ার করতে পারবো। তো এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেটেড সলিউশন। ওকে, যখন আমরা when concentrated H2SO4 is electrolyzed, it undergoes oxidation at anode. অ্যানোডে এটার কিন্তু অক্সিডেশন হয়ে যায়। এটাকে যখনই আমরা ইলেকট্রোলিসিস করব তখন কিন্তু অ্যানোডে এটার অক্সিডেশন হবে। মানে প্রথমে আমরা যদি রিয়াকশনটা দেখি, অ্যানোড রিয়াকশনটা আমাদের কাছে কি দাঁড়াবে, অ্যানোড রিয়াকশনটা যদি আমরা দেখি তাহলে অ্যানোড রিয়াকশনে আমাদের এই যে H2SO4 রয়েছে এইটা ভেঙে গিয়ে 2H প্লাস অ্যান্ড SO4 2 তৈরি করবে। আর এই যে SO4 2 আয়ন, দুটো SO4 2 আয়ন একসাথে এসে এরা কিন্তু দুটো ইলেকট্রন লুজ করবে আর কম্বাইনিং হয়ে নিয়ে কিন্তু H2O4 2 তৈরি করবে। আর এই যে S2O4 2 এটা কিন্তু ওয়াটারের সাথে যুক্ত হয়ে নিয়ে তৈরি করবে আমাদের H2S2O4, সরি O8, এটা S2O8, H2S2O8 প্লাস 2OH মাইনাস। তো এইটা আমাদের কমপ্লিট রিয়াকশনটা হয়ে থাকে অ্যানোড রিয়াকশন। এইখানে আমাদের প্রোডাকশন হচ্ছে আমাদের H2S2O8, আর এর জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড H2SO4। তাই আমাদের কনসেন্ট্রেটেড H2SO4 এটাই আমাদের আনসার হবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রদত্ত তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোন সঠিক নার্সড সমীকরণটি কোনটি। ওকে, which of the following is the correct Nernst equation for the given electrochemical cell? ওকে, নার্সড ইকুয়েশন আমাদের জানতে চাওয়া হয়েছে এখানে এই ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য। তো এইখানে আমাদের যে ইলেকট্রোলাইটটা রয়েছে প্রবাবলি দ্যাট ইজ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এটার জন্য আমাদের নার্সড ইকুয়েশনটা লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে জেনারেল ফর্ম অফ নার্সড ইকুয়েশনটা লিখে নেব। জেনারেল ফর্ম অফ Nernst equation, Nernst equation, আর এইটা হয় আমাদের at 290 কেলভিন।
ওকে, তো ইকুয়েশনটা হচ্ছে আমাদের ই সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই এন ইন্টু লগ কিউ। ওকে, এইখানে প্রত্যেকটা ডিনোশন কি কি আমি সেটা এখানে মেনশন করে দিচ্ছি। এখানে ই সেল মানে হচ্ছে এখানে আমাদের সেল পোটেনশিয়াল। ওকে, ই নট সেল মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল। ওকে, এরপরে আমাদের হচ্ছে যে এন এন মানে হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। আর কিউ মানে হচ্ছে আমাদের রিয়াকশন কোশিয়েন্ট, রিয়াকশন কোশিয়েন্ট। এখন রিয়াকশন কোশিয়েন্টটা কি? এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আর রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশনের একটা রেশিও। ওকে, আমরা যদি যে কোনো একটা রিয়াকশন নিয়ে নিই এখানে, ফর এক্সাম্পল A moles of A gives B moles of B, তাহলে এইখানে যে আমাদের রিয়াকশন কোশিয়েন্টটা হবে সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট রেজ টু দি পাওয়ার ইটস স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট দ্যাট ইজ বি হেয়ার, আর এইখানে আমাদের কনসেন্ট্রেশন অফ এ রেজ টু দি পাওয়ার স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ এ, মানে এর আগে যে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্টটা থাকবে সেটা তার পাওয়ারে চলে যাবে। ওকে, তো এরকমটা হয় আমাদের কি রিয়াকশন কোফিশিয়েন্ট। ওকে, এইবার আমরা এইখানে যে MgCl2 ইলেকট্রোলাইটটা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্লোরাইড আয়ন রয়েছে। তো যে ইলেকট্রোলাইটটা ইউজ করা হয়েছে সেটা আমাদের অবশ্যই MgCl2 হবে। তো এই এই যে আমাদের ইলেকট্রোলাইট, এর ক্ষেত্রে আমরা এবার নার্স্ট ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। এইবার আমাদের কাছে যে MgCl2 রয়েছে এইটা কিন্তু ডিসোসিয়েট হয়ে নিয়ে Mg2+ and 2Cl- তৈরি করবে। ওকে, and both are aqueous, the Cl-, 2Cl-, this is also aqueous। এইবার আমাদের সেল রিয়াকশনটা কি হবে এখানে? Mg2+, this is aqueous, plus 2Cl- aqueous। এইখান থেকে আমাদের Mg2+ যেটা, এটা আমাদের রিডিউস হয়ে নিয়ে ম্যাগনেসিয়াম সলিড অ্যান্ড ক্লোরিন এটা অক্সিডাইজ হয়ে নিয়ে Cl2 গ্যাস তৈরি করবে। ওকে, এবার এই রিয়াকশনের জন্য, এটা আমাদের ফাইনাল রিয়াকশন, এটার জন্য আমাদের যে রিয়াকশন কোফিশিয়েন্ট আসবে সেটা হচ্ছে আমাদের কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ম্যাগনেসিয়াম মানে প্রোডাক্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ আওয়ার Cl2 গ্যাস, বাই রিয়াক্টেন্টের ক্ষেত্রে আমরা লিখব this ion concentration আর আমাদের ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন রেজ টু দি পাওয়ার ইটস স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের 2। এইবার আমাদের এখানে জানতে হবে যে পিওর সলিড অ্যান্ড পিওর গ্যাসের ক্ষেত্রে, ওকে, সলিড অ্যান্ড gaseous reactant or product, for pure solid or gaseous reactant or product, the active concentration is 1। এদের জন্য যে অ্যাক্টিভ কনসেন্ট্রেশন সেটা কিন্তু 1 ধরা হয়। ওকে, তো এইখানে আমরা কনসেন্ট্রেশনটা কি লিখতে পারবো? কনসেন্ট্রেশনটা আমরা এখানে লিখে নেব 1। তো আমাদের কি আসছে 1/Mg2+ and Cl- এর পাওয়ার 2। ওকে, তো রিয়াকশন কোফিশিয়েন্ট আমরা কি পেলাম? রিয়াকশন কোশিয়েন্ট দ্যাট ইজ 1/Mg2+
ইন্টু ক্লোরাইড আয়নের পাওয়ার 2। ওকে, তো এইটা আমরা রিয়াকশন কোশ্চেনটা পেলাম। এবার আমরা নার্সড ইকুয়েশনটা লিখতে পারবো। নার্সড ইকুয়েশনের জেনারেল ফর্মটা আমাদের কাছে কি ছিল? দ্যাট ইজ ই সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু দুটো হচ্ছে। ওকে, এইখানে আমরা যদি দেখি তাহলে এইখানে ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন ক্লোরাইড আয়নের কাছে চলে গেছে। তো ইলেকট্রন ট্রান্সফার দ্যাট ইজ 2। সো এখান থেকে আমরা লিখতে পারবো কিন্তু n ইকুয়াল টু 2। ওকে, তো আমরা n এর ভ্যালুটা এখানে 2 লিখবো। আচ্ছা, প্রথমে জেনারেল ফর্মটা লিখে নিই, 0.059 বাই n অ্যান্ড লগ কিউ। ওকে, এবার আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করবো। তো ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? দ্যাট ই সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই 2 ইন্টু লগ কিউ এর ভ্যালু কি? এখানে কিউ এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 1 বাই Mg2 প্লাস ইন্টু Cl মাইনাস 4⁻²। ওকে, এইবার এইটা যেটা আমাদের ডিনোমিনেটরে রয়েছে, যেটা আমাদের হরে রয়েছে, এটা যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে? ই সেল দ্যাট ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই 2 লগ, এটা যদি পুরোটা আমরা উপরে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে আমাদের Mg2 প্লাস ইন্টু Cl মাইনাস 2, এর পুরোটার পাওয়ার -1। এবার আমরা জানি লগের পাওয়ার যদি কিছু থাকে তাহলে সেটা কিন্তু সামনে চলে আসে। ওকে, সামনে মাল্টিপ্লাই হয়ে যায়। তো এই -1টাকে আমরা এইখানে মাল্টিপ্লাই করতে পারবো, এইখানে। ওকে, ইন্টু -1। তো আমরা যদি সামনে মাল্টিপ্লাই করে ফেলি এই -1টাকে তাহলে এটা আমাদের কি দাঁড়াবে? এইখান থেকে -1টা উঠে এসে এইখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। যখন এইখানে মাল্টিপ্লাই হয়ে যাবে তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, তো আমাদের ফাইনাল ফর্মটা কিন্তু এটা দাঁড়াবে। ওকে, এবার আমরা অপশনটা ম্যাচ করিয়ে নেব। ওকে, অপশনটা ওকে, এখানে এটা মাইনাস রেখেছে তাই তো? এর উপরের অপশনে হ্যাঁ, এই অপশনটা ম্যাচ করছে, মানে এটা আমাদের ডিনোমিনেটর থেকে উপরে নিয়ে আসার প্রয়োজন নেই। এই অপশনটা এখানে ম্যাচ করছে, আমাদের অপশন সিটা আনসার হবে। এখানে যদি প্লাস হতো তাহলে উপরে নিয়ে আসতে হতো। ওকে, লাস্ট স্টেপটা করার প্রয়োজন। এইখানে যদি আমরা দেখি তাহলে এই স্টেপটা করার আর প্রয়োজন নেই। ওকে, এখানে আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এইটা আমাদের আনসার। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট ওয়ান। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল resistance of a conductivity cell filled with 0.1 molar KCl solution is 100 ohm and conductivity of the solution is 1.29 Simon per meter. Then what will be the value of conductivity cell constant? Okay, আমাদের সেল কনস্ট্যান্টটা জানতে চাওয়া হয়েছে। আমাদের দেওয়া রয়েছে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে সেলের, অ্যান্ড কন্ডাক্টিভিটি এটাও দেওয়া রয়েছে। তো আমরা জানি আমাদের যে সেল কনস্ট্যান্ট এইটা আমাদের কি? জি দ্যাট ইজ ইকুয়াল টু conductivity into our resistance of our cell resistance. Okay, conductivity আমাদের দেওয়া রয়েছে 1.29 Simon per meter and resistance is equal to 100 ohm. Both are in SI, so we need not to convert them. তো এইটা যদি আমরা করি তাহলে 129 মিটার ইনভার্স আমাদের আনসার হবে। এখানে আমাদের অপশন কোনোটাই ম্যাচ করছে না, এটা মিটার ইনভার্সে রয়েছে। এই অপশনটা হবে, কিন্তু এখানে অপশনটা ভুল রয়েছে। দিস ইজ 129 মিটার ইনভার্স। এখানে পয়েন্টটা হবে না, এখানে পয়েন্ট দেওয়া ছিল সেটা হবে না। 129 মিটার ইনভার্স উইল বি দ্য আনসার। ওকে, পরের প্রশ্নে বলা হচ্ছে which substance is used as oxidizing agent in nickel cadmium cell? নিকেল ক্যাডমিয়াম সেলে জারক পদার্থ হিসেবে কোন পদার্থটি ইউজ করা হয়? কোনটা ইউজ করা হয়? এখানে আমাদের নিকেল অক্সি হাইড্রোক্সাইড এটা ইউজ করা হয়। তো আমাদের অপশন কিন্তু এটা হয়ে যাবে। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে হাউ মাচ ইলেকট্রিসিটি ইন টার্মস অফ ফ্যারাডে ইজ রিকোয়ার্ড ফর How much electricity in terms of Faraday is required for the reduction of 2 mole Cr2O7 2 minus into Cr3 plus ion in acidic medium? Okay, কতটা ইলেকট্রিসিটি এখানে আমাদের প্রোভাইড করতে হবে ইন টার্মস অফ ফ্যারাডে?
ওকে, মানে আমাদের কতটা চার্জ সাপ্লাই করতে হবে এটা জানতে চাওয়া হয়েছে। ওকে, কারণ এইখানে আমাদের এইটাকে অক্সিডাইজ করতে হবে, সরি রিডিউস করতে হবে, কারণ এখানে আমাদের +7 অক্সিডেশন স্টেট হবে, এখান থেকে রিডাকশন হবে। তো রিডাকশন করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রন অ্যাড করতে হবে, মানে আমাদের চার্জ সাপ্লাই করতে হবে। তো ইলেকট্রন সাপ্লাই করতে হবে, সেটাই আমাদের জানতে চাওয়া চাওয়া হয়েছে যে টোটাল কত চার্জ ইন টার্মস অফ ফ্যারাডে আমাদের সাপ্লাই করতে হবে। ওকে, তো আমরা প্রথমে এখানে অক্সিডেশন স্টেটটা দেখে নেব যে কোন কি কি অক্সিডেশন স্টেট থাকছে, আর প্রত্যেক আয়নের ক্ষেত্রে টোটাল কতটা ইলেকট্রন সাপ্লাই করতে হবে, আর আমরা সেখান থেকে প্রত্যেক মোলের জন্য আমরা বের করে নেব। তার আগে আমি আরেকবার কথা বলে নিই যে ফ্যারাডেটা কি। 1 ফ্যারাডে কিন্তু হচ্ছে আমাদের 1 ফ্যারাডে ইজ দি চার্জ অফ 1 মোল ইলেকট্রন। ওকে, এইখান থেকে আমাদের যে টোটাল ইলেকট্রনটা আসবে সেখান থেকে আমরা ফ্যারাডেতে কনভার্ট করতে পারবো। ওকে, প্রথমে আমরা এবার দেখে নেব যে আমাদের Cr2O72- এর মধ্যে আমাদের যে ক্রোমিয়াম রয়েছে এর অক্সিডেশন স্টেটটা কি রয়েছে। আমি যদি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটাকে আমি এক্স ধরে নিই, তাহলে এইখানে 2x + 7 × -2, কারণ অক্সিজেনের অক্সিডেশন স্টেট এখানে -2 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু -2। এইখান থেকে আমরা 2x - 14 দ্যাট ইজ ইকুয়াল টু -2, সো x ইকুয়াল টু 12 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু +6। ওকে, সরি আমি এখানে +7 বলেছিলাম, +6 হবে। তো +6 অক্সিডেশন স্টেট আমি এখানে পাচ্ছি। এরপরে আমাদের যে ক্রোমিয়াম রয়েছে, ক্রোমিয়াম 3+ আয়ন, এইখানে যে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট, ওকে এখানে আমি লিখে দিই ক্রোমিয়ামের যে অক্সিডেশন স্টেট দ্যাট ইজ +6। এইখানে আমাদের ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা হবে +3। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে +6 থেকে +3-তে যে যাচ্ছে, তো আমাদের কটা ইলেকট্রন সাপ্লাই করতে হবে, 3টে ইলেকট্রন সাপ্লাই করতে হবে। ওকে, কারণ এখানে অক্সিডেশন স্টেটটা কমে যাচ্ছে, তো এখানে রিডাকশন হচ্ছে। এখানে অক্সিডেশন স্টেট +6 থেকে +3-তে যাচ্ছে, মানে রিডাকশন হচ্ছে, অ্যাডিশন অফ ইলেকট্রন হবে। কটা ইলেকট্রন অ্যাড হবে এখানে, 3টে ইলেকট্রন অ্যাড হবে। ওকে, তো একটা আয়ন, একটা Cr2O72- আয়ন থেকে একটা Cr3+ আয়ন তৈরি করতে কিন্তু আমাদের 3টে ইলেকট্রন দিতে হচ্ছে। ওকে, 3টে ইলেকট্রন দিতে হচ্ছে। তো আমরা এখানে একবার ঐকিক নিয়মের সাহায্যে একবার আমরা একটা হিসেব করে নেব যে 2 মোলের ক্ষেত্রে কতটা লাগবে। 1 আয়ন, for 1 ion of Cr2O72-, we need 3 ইলেকট্রন। আমাদের 3টে ইলেকট্রন প্রয়োজন টু কনভার্ট ইট, পরেরটা লিখবো, টু কনভার্ট ইট ইনটু Cr3+ আয়ন। ওকে, এটা লেখার পর প্রয়োজন নেই, বুঝতে পারছো তোমরা। ওকে, ফর 1 আয়ন, এটা একটা আয়নের জন্য। ওকে, 3টে, ওকে একটা, 1 মিনিট। এইখানে এই যে 3 ইলেকট্রন, দিস ইজ পার ক্রোমিয়াম অ্যাটম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা যে আয়ন রয়েছে এখানে কিন্তু দুটো ক্রোমিয়াম রয়েছে। তো আমাদের পার আয়নের জন্য কিন্তু আমাদের, এটা যদি আমি প্রতি আয়ন প্রতি লিখি, পার আয়ন প্রতি কতটা হয়ে যাবে, এখানে দুটো করে ক্রোমিয়াম রয়েছে, তো 2 × 3 মানে 6খানা ইলেকট্রন আমাদের প্রয়োজন হবে, মানে একটা আয়নে আমাদের 6খানা ইলেকট্রন লাগবে। তো এইখানে আমরা কি লিখবো, এখানে কিন্তু এটা 6টা ইলেকট্রন হবে। ওকে, তো 6 ইলেকট্রন নিড। তো ফর 1 ion of Cr2O72- we need 6 electron to reduce it into Cr+3 ion. ওকে, তো একটা আয়নের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 6টা ইলেকট্রন। তো আমাদের 1 মোলের জন্য কতটা প্রয়োজন হবে, 1 মোলের জন্য আমাদের প্রয়োজন হবে 6 মোল ইলেকট্রন। ওকে, আমাদের দেওয়া ছিল কিন্তু 2 মোল, তো 2 মোলের জন্য আমাদের প্রয়োজন হবে 6 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 12 মোল ইলেকট্রন। তো আমাদের টোটাল 12 মোল ইলেকট্রনের প্রয়োজন হবে কি করতে, 2 মোল Cr2O72- কে Cr+3 আয়নে বিজারিত করতে বা রিডিউস করতে। ওকে, কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে ফ্যারাডেতে।
ফ্যারাডেতে, কতটা ফ্যারাডে আয়ন আমাদের প্রয়োজন হবে। তো আমাদের 12 মোল ইলেকট্রন, যেটা আমরা জানি যে মোল 1 মোল ইলেকট্রন, চার্জ অফ 1 মোল ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়াল টু 1 ফ্যারাডে। ওকে, তো আমাদের 12 মোল ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার 12 ফ্যারাডে চার্জ, 12 ফ্যারাডে চার্জ। তো আমাদের ইলেকট্রিসিটি কতটা প্রয়োজন হবে? 12 ফ্যারাডে। তো আমাদের আনসারটা হয়ে যাবে কিন্তু 12 ফ্যারাডে। এর পরের প্রশ্ন বলা হচ্ছে which is symbolic representation for the following cell reaction। এখানে আমাদের সেল রিয়াকশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা জানতে চাওয়া হয়েছে। ওকে, প্রতীকী উপস্থাপন কোষ বিক্রিয়াটির ক্ষেত্রে। তো আমাদের ক্ষেত্রে যে সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা রয়েছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ওকে, ফর সেল রিয়াকশন, এটা আমাদের কি হয় যে আমাদের দুটো হাফ রিয়াকশন থাকে। একটা হচ্ছে আমাদের অ্যানোড অক্সিডেশন, দ্যাট ইজ অন দ্য লেফট সাইড, অ্যানোড অক্সিডেশন, মাঝখানে আমাদের সল্ট ব্রিজ থাকে, যেটাকে আমাদের এরকম দুটো প্যারালাল লাইন দিয়ে ডিনোট করা হয়। আর তারপরে থাকে আমাদের ক্যাথোড রিডাকশন, ক্যাথোড রিডাকশন। ওকে, এইবার এই যে অ্যানোড রিডাকশন অ্যান্ড ক্যাথোড রিডাকশন, এগুলো হচ্ছে হাফ রিয়াকশন। এইটা আমাদের হাফ রিয়াকশন, আর এইটা আমাদের হাফ রিয়াকশন। ওকে, এবার আমরা এখানে দেখে নেবো যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। আমরা এই প্রথম যদি অপশনটা দেখি, তাহলে প্রথম অপশনের ক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ aqueous, দিস ইজ আওয়ার অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন। আর এইখানে আমাদের ক্লোরাইড গ্যাস ইজ অক্সিডাইড রিডিউসড ইনটু ক্লোরাইড আয়ন। ওকে, ক্লোরিন গ্যাসটা রিডিউস হচ্ছে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে, আয়নে। ওকে, তো এখানে আমাদের রিডাকশন হচ্ছে অক্সিডেশন, আর এখানে আমাদের রিডাকশন হচ্ছে আর সেকেন্ড অপশনে যদি দেখি আমরা, এখানেও অক্সিডেশন রিডাকশন হচ্ছে, কিন্তু এখানে আমাদের সিকোয়েন্সটা কিন্তু ঠিক দেওয়া নেই। এখানে সিকোয়েন্সটা ঠিক নেই, তাই এটা কিন্তু ভুল হয়ে যাবে। তো আমাদের অপশন কিন্তু ফার্স্ট হবে। ওকে, এর পরের প্রশ্ন বলা হচ্ছে দ্য ভলিউম অফ গ্যাস এ ইজ থ্রাইস দ্যাট অফ গ্যাস বি। মানে গ্যাস এর যে ভলিউম সেটা হচ্ছে গ্যাস বি এর ভলিউমের 3 গুণ। ওকে, দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটাকে জেড দ্বারা ডিনোট করা হয়। ওকে, গ্যাস এর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে থ্রাইস দ্যাট অফ গ্যাস বি। ওকে, এটা টয়েস দেওয়া রয়েছে, সরি। গ্যাস এর যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটা হচ্ছে থ্রাইস দ্যাট অফ গ্যাস বি, মানে গ্যাস বি এর থেকে 3 গুণ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ওকে, যেটা সংকোচনশীলতা ফ্যাক্টর। ওকে, জেড এ দ্যাট ইজ ইকুয়াল টু থ্রাইস অফ জেড বি, এ কটা কিন্তু আমাদের কাছে গিভেন ইনফরমেশন রয়েছে। সো দিস ইজ গিভেন ইনফরমেশন, গিভেন, এটা আমাদের প্রদত্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। দ্য প্রেশার অফ দ্য গ্যাস ফর ইকুয়াল নাম্বার অফ মোলস। এখন আমাদের ইকুয়াল নাম্বার অফ মোলের জন্য প্রেশারের মধ্যে, দুটো গ্যাসের প্রেশারের মধ্যে কি রিলেশন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্যাসের প্রেশারের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে। ফর ইকুয়াল নাম্বার অফ মোল, ইকুয়াল মোলের জন্য রিলেশনটা কি হবে। এখন এইখানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা ইনক্লুডেড রয়েছে, তাই আমাদের যে মডিফাইড আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা লিখতে পারবো, সেটা আমাদের হবে এখানে পিভি ইকুয়াল টু জেড এন আর টি। ওকে, এর ক্ষেত্রে এইবার আমাদের কি কি এখানে কনস্ট্যান্ট রয়েছে, এন কনস্ট্যান্ট রয়েছে, আর কনস্ট্যান্ট রয়েছে, আর এখানে আরেকটা জিনিস কিন্তু আমাদের দেওয়া রয়েছে, দ্যাট ইজ সেম টেম্পারেচার। এখানে সেম টেম্পারেচারের কথা বলা হচ্ছে, তো আরটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো আমাদের এইখানে এই কটা কিন্তু কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, দিজ আর কনস্ট্যান্ট। ওকে, তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো,
আমরা এখান থেকে একটা রেশিও লিখতে পারবো যে PAVA বাই PBVB দ্যাট ইজ ইকুয়াল টু ZA বাই ZB। এইটা আমরা এখানে লিখতে পারবো। এইবার আমরা যদি ভ্যালুগুলো পুট করি, এখানে আমরা যদি ভ্যালুগুলো পুট করি যে PA V এর জায়গায় আমরা সাবস্টিটিউট কি করতে পারবো 2VB বাই PB ইন্টু VB, Z এর জায়গায় আমরা কি লিখতে পারবো 3ZB আর নিচে আমাদের ZB। ওকে, এখানে আমাদের VB অ্যান্ড VB কেটে যাবে, ZB অ্যান্ড ZB কেটে যাবে। ওকে, তো আমরা ফাইনালি কি পাবো, যে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2PA দ্যাট ইজ ইকুয়াল টু PBটা আমাদের এই দিকে চলে যাবে, PBটা আমাদের ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এইখানে আমাদের কাছে দাঁড়াবে 3PB। ওকে, তো আমাদের ফাইনাল আনসারটা দাঁড়াচ্ছে 2PA ইকুয়াল টু 3PB। আমাদের অপশন বি টা ম্যাচ করছে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। এখানে কয়েকটা ইনফরমেশন, যে এটা হচ্ছে আমাদের মডিফাইড গ্যাস ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের মডিফাইড গ্যাস ইকুয়েশন, মডিফাইড আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ওকে, আর এটা কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা এখানে আরেকটা কি লিখতে পারবো, যে পিভি দ্যাট ইজ প্রপোর্শনাল টু জেড। ওকে, তো এটা যেহেতু প্রপোর্শনাল তাই আমরা এটা রেশিও যে কোনোভাবে লিখতে পারি V1 বাই P2 দ্যাট ইজ ইকুয়াল টু Z1 বাই Z2। আমি এখানে A অ্যান্ড B এর টার্মসে লিখেছি। ওকে, এর পরের প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে which of the following gases is lighter than air? বাতাসের চেয়ে হালকা নিচের কোন গ্যাসটি? ওকে, আমাদের বাতাসের যে অ্যাভারেজ মোলার মাস অফ এয়ার, সেটা হচ্ছে আমাদের 29 গ্রাম পার মোল। ওকে, প্রতি মোলের যে অ্যাভারেজ মোলার মাস সেটা হচ্ছে আমাদের 29 গ্রাম। ওকে, বাতাসের ক্ষেত্রে। এবার আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি, তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস হচ্ছে আমাদের 44 গ্রাম পার মোল। অক্সিজেনের ক্ষেত্রে দ্যাট ইজ 32 গ্রাম পার মোল। অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা 17 গ্রাম পার মোল। অ্যান্ড ক্লোরিনের ক্ষেত্রে সেটা প্রায় 71 গ্রাম পার মোল। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার মোলার মাসটা বাতাসের থেকে কম, অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা লেস দ্যান দ্য অ্যাভারেজ মোলার মাস অফ দ্য এয়ার। তো যার মোলার মাস বাতাসের থেকে কম সেটাই বাতাসের থেকে হালকা হবে, তো আমাদের অ্যামোনিয়াটা এখানে আনসার হবে। সো অ্যামোনিয়া ইজ দ্য লাইটার দ্যান এয়ার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে which of the following statement is true? ট্রু জানতে চাওয়া হচ্ছে আমাদের। তো প্রথমে বলা হচ্ছে এয়ার এক্সপ্যান্ডস অন হিটিং। হ্যাঁ, বাতাসকে যদি গরম করা হয় তাহলে সেটা এক্সপ্যান্ড অন হিটিং। এর কারণটা কি, যখন আমরা টেম্পারেচারটাকে বাড়াই, টেম্পারেচার যখন আমরা বাড়াবো তাহলে টেম্পারেচার বাড়ালে কিন্তু আমাদের কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। এখন কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায় তাহলে গ্যাসগুলো কিন্তু খুব জোরে জোরে ছোটাছুটি করবে, আর গ্যাসের মধ্যে যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা ইন্টারমলিকুলার সেপারেশন, এইটা কিন্তু বেড়ে যাবে। আর এদের ইন্টারমলিকুলার সেপারেশন যদি বেড়ে যায় তাহলে গ্যাস মলিকিউলগুলো দূরে দূরে চলে যাবে, আর দূরে দূরে চলে যাওয়াটাকে আমরা কি বলি, এক্সপ্যানশন। ওকে, তো টেম্পারেচার বাড়ালে কিন্তু আমাদের ফাইনালি কি হবে, এক্সপ্যানশন হবে, এক্সপ্যানশন অফ গ্যাস। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে না, আমরা লিকুইড অ্যান্ড সলিডের ক্ষেত্রেও যদি আমরা হিট অ্যাপ্লাই করি, টেম্পারেচারটা অ্যাপ্লাই করি, তাহলে টেম্পারেচার বাড়লে কিন্তু বা হিট অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন প্রসেসটা হয়। তো এখানে আমরা কি বলবো, তো এয়ার এক্সপ্যান্ডস অন হিটিং, দিস ইজ ট্রু স্টেটমেন্ট। এরপরে দ্য ওয়ার্ম এয়ার ইজ হেভিয়ার দ্যান দ্য কোল্ড এয়ার। হ্যাঁ, যদি এয়ারটাকে গরম করা হয় তাহলে একটা ইউনিট ভলিউমের মধ্যে যে কটা এয়ারের মলিকিউল ছিল সেটা কিন্তু কমে যাবে। মানে গ্যাস মলিকিউলগুলো যদি দূরে দূরে চলে যায় তাহলে এটার যে ডেন্সিটি সেটা কিন্তু কমে যাবে। ডেন্সিটি যদি কমে যায় তাহলে ইউনিট ভলিউম অফ এয়ারে, যদি এটা প্রথমে এরকম থাকে পরে সেটা আরো বেশি
হালকা হয়ে যাবে, মানে ইউনিট ভলিউমের মধ্যে যে কটা মলিকিউল ছিল সে কটা কিন্তু এখানে কমে যাবে। ওকে, মানে ইউনিট ভলিউমে গ্যাসের যে মাস সেটা কমে যাবে। তো দ্য ওয়ার্ম এয়ার ইজ হেভিয়ার দ্যান দ্য কোল্ড এয়ার, এখানে কি বলা হচ্ছে? ওয়ার্ম এয়ার মধ্যে হেভিয়ার না, ওয়ার্ম এয়ারটা কিন্তু লাইটার হয়, এর ডেন্সিটি কমে যায়, ফলে সেটা লাইটার হয়। তো এই স্টেটমেন্টটা ভুল। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু অনলি ওয়ান, স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট। এখানে যদি আমি মেনশন করি দিস ইজ কোল্ড এয়ার, দিস ইজ হট এয়ার, এখানে আমাদের ডেন্সিটি মোর, এখানে ডেন্সিটি লেস। ডেন্সিটি লেস মানে ইউনিট ভলিউমে এখানে মাসটা কম। এর পরের প্রশ্নটা আমরা দেখব, হোয়াট ইজ উইচ ইজ দ্য ফলোয়িং ইজ ট্রু, কোনটা ট্রু? এখানে এখানে বলা হচ্ছে যে রেট অফ ডিফিউশন অফ লিকুইড ইজ হায়ার দ্যান দ্যাট অফ সলিড। সলিডের থেকে লিকুইডের যে ডিফিউশন সেটা কি বেশি, হায়ার? দ্য রেট অফ ডিফিউশন অফ সলিড ইজ হায়ার দ্যান দ্যাট অফ সলিড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ট্রু অপশন, কারণ আমরা জানি যে লিকুইডের ক্ষেত্রে, লিকুইড মলিকিউলসদের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি যেটা সেটা কিন্তু বেশি দ্যান সলিড। সলিড মলিকিউলের থেকে লিকুইড মলিকিউলের যে কাইনেটিক এনার্জি সেটা বেশি, আর কাইনেটিক এনার্জি যদি বেশি হয় তাহলে তারা কিন্তু বেশি মুভমেন্ট করতে পারবে, আর দ্য মুভমেন্ট ইজ হাইলি রেসপন্সিবল অর হাইলি রেসপন্সিবল ফর ডিফিউশন। ডিফিউশনের জন্য কিন্তু মুভমেন্টটা অত্যন্ত জড়িত। ওকে, অত্যন্ত একটা ক্রুশিয়াল ফ্যাক্টর। তো মুভমেন্ট যদি বেশি হয় ডিউ টু হাই কাইনেটিক এনার্জি, তাহলে কিন্তু লিকুইডের যে ডিফিউশন প্রসেস বা ডিফিউশন রেট সেটা কিন্তু হাই হয়ে যাবে সলিডের থেকে। দ্বিতীয় বলা হচ্ছে আমাদের গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল অ্যাজ কম্পেয়ার টু সলিডস অ্যান্ড লিকুইডস। হ্যাঁ, গ্যাস কিন্তু হাইলি কম্প্রেসিবল হয়, রিজনটা কি? গ্যাসেস মলিকিউলগুলো কিন্তু দূরে দূরে থাকে, এখানে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা অনেক বেশি হয় গ্যাসের ক্ষেত্রে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স এইটা বেশি হয়। আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কিন্তু আরেকটা জিনিস যে এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটাও কিন্তু এখানে কম থাকে। এই দুটো ফ্যাক্টরের জন্য গ্যাসকে কিন্তু খুব সহজেই কম্প্রেস করা যায়। গ্যাসকে যদি আমরা প্রেশারাইজ করি তাহলে খুব সহজে কম্প্রেস হয়ে যায়, যেটা কিন্তু আমাদের লিকুইড অ্যান্ড সলিডের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট প্রসেস। লিকুইড অ্যান্ড সলিডের ক্ষেত্রে সেটাকে কম্প্রেস করতে গিয়ে কিন্তু আমাদের অনেক হাই প্রেশারটা অ্যাপ্লাই করতে হয়, যেটা গ্যাসের ক্ষেত্রে ততটা কঠিন কিন্তু না। তাই গ্যাসটা হাইলি কম্প্রেসেবল হয়ে থাকে। তো এই স্টেটমেন্টও আমাদের ট্রু হয়ে যাবে। তো বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু। এরপরে আরেকটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের, কোন স্টেটমেন্টটা আমাদের ট্রু? দ্য ইন্টারমলিকুলার ফোর্সেস আর লেস ইন লিকুইড ইন কম্প্যারিজন টু সলিড। হ্যাঁ, এটা সত্য। সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, তাই সেখানে যে মলিকিউলগুলো তারা কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে সে ফোর্সটা কম থাকে, তাই তারা দূরে দূরে থাকে। ওকে, ইন কম্প্যারিজন টু সলিড। শেপ অফ লিকুইড ক্যান ইজিলি বি চেঞ্জড। ইয়েস, লিকুইডটাকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই শেপটাকে সে ধারণ করে, সে পাত্রেরই আকার ধারণ করে, তাই লিকুইড ক্যান টেক দ্য শেপ অফ এনি কন্টেইনার। যে পাত্রে রাখা হবে সে পাত্রেরই শেপটাকে সে ধারণ করবে। এরপর দ্য ভলিউম অফ গিভেন মাস অফ লিকুইড ক্যান ইজিলি বি চেঞ্জ। না, লিকুইডের যে ভলিউমটা সেটাকে কিন্তু সহজে চেঞ্জ করা যায় না, এটা সহজে চেঞ্জ করা যায়নি, এটা ভুল স্টেটমেন্ট। ওকে, কারণ লিকুইডের যে ভলিউম সেটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয় না। দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ লিকুইড ইজ নট সো ইজিলি চেঞ্জড। ইয়েস, এটা ট্রু স্টেটমেন্ট। তো আমাদের অপশন কোনটা হবে? 1, 2 and 4। ওকে, এবার এখানে আমাদের একটা গ্রাফের কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে টেম্পারেচারের মধ্যে একটা কোরিলেশন অ্যান্ড প্রেশারের মধ্যে রিলেশন জানতে চেয়েছে। আমাদের দুটো গ্রাফ দেওয়া রয়েছে, একটা গ্রাফ হচ্ছে পি ভার্সেস 1/v, আর একটা রয়েছে আমাদের ভি ভার্সেস টি। ওকে, তো পি ভার্সেস 1/v আমরা প্রথম গ্রাফটা এখানে দেখে নেব, প্রথম গ্রাফটা। তো এখানে ফার্স্ট গ্রাফ,
পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন যদি আমরা লিখি, তাহলে এখানে পি ইকুয়াল টু এনআরটি ইন্টু 1/v। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি ভার্সেস 1/v এর গ্রাফ দেওয়া রয়েছে, মানে এটা যদি আমি কম্পেয়ার করি y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে আমাদের x হচ্ছে এখানে 1/v অ্যান্ড m যেটা আমাদের স্লোপ সেটা হচ্ছে আমাদের nRT। আর এখানে আমাদের যে c যেটা রয়েছে সেটা 0, মানে আমাদের ইন্টারসেপ্ট কিন্তু কিছু নেই, তাই এই প্রত্যেকটা গ্রাফ কিন্তু অরিজিন থেকে পাস করছে। ওকে, তো গ্রাফ আমাদের সঠিক দেওয়া রয়েছে। এইখানে আমাদের এই ধরনের প্রশ্নে যখন আমরা এই যে টেম্পারেচারটাকে যখন আমরা এইখানে কম্পেয়ার করব, তখন কিন্তু একটা সব থেকে ইজিয়েস্ট যে মেথড সেটা হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইন আমরা যদি ড্র করি, তাহলে এই যে দুই পয়েন্ট এই দুই টেম্পারেচারে কিন্তু আমাদের 1/vটা কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, 1/vটা কনস্ট্যান্ট হয়ে যায়, মানে আমরা একটা লাইন ড্র করে কিন্তু একটা প্যারামিটারকে কনস্ট্যান্ট করে ফেলতে পারি অ্যাট ওয়ান্স। তো যখন আমরা এটাকে কনস্ট্যান্ট করে ফেলবো, তখন আমরা দেখতে পাবো যে আমরা আমরা দুটো প্রেসারে আমরা দুটো টেম্পারেচার দেখতে পাচ্ছি। তো দিস ইজ P2 অ্যান্ড দিস ইজ P1। তো P1-এ আমরা দেখতে পাচ্ছি T2 টেম্পারেচার অ্যান্ড P1-এ দেখতে পাচ্ছি আমরা T1 টেম্পারেচার। ওকে, তো এইখানে আমরা 1/v অ্যান্ড nr এগুলো যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমাদের এখানে কি পাবো আমরা? P প্রপোর্শনাল টু T। ওকে, এখন যেখানে P বেশি সেখানে T বেশি হবে, P যদি বাড়ে তাহলে T বাড়বে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে যদি আমরা দেখি যে কি P2 গ্রেটার দ্যান P1, তাহলে আমরা কি পাবো? P যদি বাড়ে Tও বাড়বে। P2 গ্রেটার দ্যান যদি P1 হয়, তাহলে T2 গ্রেটার দ্যান T1 হবে। তো আমরা T1 অ্যান্ড T2 মানে যে রিলেশন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, এবার আমরা যদি দ্বিতীয় গ্রাফটা দেখি, দ্বিতীয় গ্রাফে আমাদের V ভার্সেস T দেওয়া রয়েছে। ওকে, তো আমরা একবার দেখে নেব ফ্রম দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT। এইখানে আমাদের V অ্যান্ড T এর মধ্যে আমাদের গ্রাফ প্লট করতে হবে। তো V ইকুয়াল টু nRT বাই P, ওকে, ইন্টু 1/p করে নিন। ওকে, T এর মধ্যে করতে হবে, তাই না? তো nR বাই P ইন্টু T। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা আমাদের M, this is our y, this is our x, and plus 0, this is our c। মানে ইন্টারসেপ্ট কিন্তু এখানে নেই, তাই অরিজিন থেকে পাস করবে, আর আমাদের যে স্লোপ সেটা কিন্তু আমাদের nr বাই p হবে। ওকে, এইবার এটাকে আমরা আগের মেথডে সলভ করব। ওকে, এইখানে আমরা একটা লাইন ড্র করে নিয়ে টেম্পারেচারটাকে কিন্তু আমরা ফিক্স করে নেব। দুটো প্রেসারে টেম্পারেচারটা ফিক্স করে ফেললাম, মানে টেম্পারেচারটা আমরা কনস্ট্যান্ট করে ফেললাম। এইবার দুটো প্রেসারে আমরা দুটো ভলিউম পাবো। তো V2 ভলিউমে আমরা প্রেসার পাচ্ছি P2 অ্যান্ড V1 ভলিউমে আমরা প্রেসার পাচ্ছি P1। ওকে, তো আমরা এইখানে যেহেতু টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট করে ফেলেছি, nrটা অলরেডি কনস্ট্যান্ট, তো আমরা এখানে পাচ্ছি যে রিলেশন সেটা কিন্তু হচ্ছে আমাদের V is inversely proportional to P, means V proportional to 1/p। এইখানে আমরা দেখতে পাবো যে যদি Pটাকে আমরা বাড়াই তাহলে কিন্তু Vটা কমে যাবে, অথবা V বাড়ালে Pটা কমে যাবে। ওকে, মানে এইখানে আমাদের V1 গ্রেটার দ্যান V2, V1 গ্রেটার দ্যান যদি V2 হয়, আর ভলিউমের প্রেশারের সাথে ইনভার্স রিলেশন রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাহলে ভলিউম বাড়লে প্রেশারটা কমবে। মানে V2 যখন বাড়বে তখন P2টা কম থাকবে, V1 যখন বাড়বে তখন P1টা বেশি থাকবে। ওকে, সো P1 লেস দ্যান P2 লেস দ্যান P1, মানে আমরা বলতে পারবো P1 গ্রেটার দ্যান P2। এইটা আমরা আরেকটা রিলেশন পেয়ে গেলাম। তো আমরা অপশনগুলো ম্যাচ করিয়ে নেবো। অপশন আমরা দেখতে পাচ্ছি T1 গ্রেটার দ্যান T2, না আমাদের T2 গ্রেটার দ্যান T1 লাগবে। ওকে, এটা ম্যাচ করছে P1 গ্রেটার দ্যান P2। ওকে, এটাও ম্যাচ করছে, তো আমাদের অপশন বি কারেক্ট হবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে দ্য ভলিউম অফ আ গ্যাস ইনক্রিজেস ফ্রম 150 ml to 450 ml on heating. If the original temperature of the gas is 300 Kelvin, up to what temperature the gas has been heated? ওকে, কত টেম্পারেচার অবধি গ্যাসটাকে হিট করা হয়েছে, মানে চেঞ্জ ইন টেম্পারেচার আমাদের জানতে চেয়েছে, না আমাদের ফাইনাল টেম্পারেচারটা জানতে চেয়েছে।
ওকে, দিস ইজ V1, দিস ইজ V2, দিস ইজ T1, আমাদের T2 জানতে চেয়েছে। ওকে, এইখানে আমাদের চেঞ্জ কি কি হচ্ছে? ভি চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর আমাদের মোলস সম্বন্ধে কিছু দেওয়া নেই, আর প্রেশার সম্বন্ধে আমাদের কিছু দেওয়া নেই। তো আমাদের প্রেশারটা এখানে কনস্ট্যান্ট হবে। ওকে, প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট হবে, means this is isobaric process, and n is also constant, মোলটা আমাদের এখানে কনস্ট্যান্ট হবে, আর তো অলরেডি কনস্ট্যান্ট। ওকে, তো আমাদের যে পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন, এইখানে আমরা কি দেখতে পাবো? আমাদের এখানে কি কি কনস্ট্যান্ট রয়েছে? কনস্ট্যান্ট আমাদের রয়েছে পি কনস্ট্যান্ট অ্যান্ড এনআর কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা রিলেশনটা কি পাবো? ভি প্রপোর্শনাল টু টি। ওকে, ভি প্রপোর্শনাল টু টি। তো আমরা এখান থেকে কি লিখতে পাবো? V1/V2 দ্যাট ইজ ইকুয়াল টু T1/T2। ওকে, এবার আমরা ভ্যালুগুলো যদি পুট করে নিই, প্রথমে আমাদের দেওয়া রয়েছে 150 ml V1, অ্যান্ড V2 হচ্ছে আমাদের 450 ml। অলরাইট, T1 দেওয়া রয়েছে আমাদের 300 কেলভিন, অ্যান্ড T2 আমাদের বের করতে হবে। ওকে, তো এইখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে T2 ইকুয়াল টু আমাদের দাঁড়াবে 300 ইন্টু 450 বাই 150। তো এইটা যদি আমরা কেটে নিই, তাহলে 2 টাইমস, and 2 into 450, that comes out to be 900 Kelvin. তো আমাদের আনসারটা হয়ে যাবে 900 কেলভিন। এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট অফ আ গ্যাস আর এ ইকুয়াল টু 0.751 লিটার স্কোয়ার, অ্যাটমসফিয়ার মোল -2, মোল টু দি পাওয়ার -2, আর বি ইকুয়াল টু দেওয়া রয়েছে আমাদের 0.0226, ওকে, লিটার পার মোল। এইবার আমাদের ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা বের করতে হবে, টিসি ইকুয়াল টু কত? আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার ইকুয়াল টু যে ফর্মুলাটা, দ্যাট ইজ 8A/27R ইন্টু বি। ওকে, আর হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এইখানে আমরা যেহেতু এখানে লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া রয়েছে এগুলো, তাই আমরা আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ারে লিখবো। আর ইকুয়াল টু আমরা জানি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো আমরা সবগুলো ভ্যালু এখানে পুট করে নেবো একবার। সো টিসি দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইন্টু এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 0.751 বাই 27 ইন্টু 0.0821 ইন্টু বি এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 0.0226। ওকে, এবার আমরা উপরটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো 6.008, আর নিচে যদি আমরা সবগুলো মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো 0.05009742। ওকে, মানে এটা আমরা লিখতে পারবো 6/0.05। ওকে, তো এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে আমাদের 120 কেলভিন। ওকে, তো আমাদের আনসারটা হয়ে যাবে 120 কেলভিন। এরপরে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ 1 গ্রাম অফ অক্সিজেন গ্যাস অ্যাট 47 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো কাইনেটিক এনার্জি জানতে চাওয়া হয়েছে আমাদের একটা গ্যাসের ক্ষেত্রে, আর অক্সিজেন হচ্ছে আমাদের ডায়াটমিক গ্যাস, আর আমাদের কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম ইন্টু এনআরটি। ওকে, অ্যান্ড ডিগ্রি অফ ফ্রিডম যেটা আমাদের ফর ডায়াটমিক গ্যাস, ডিগ্রি অফ ফ্রিডম ফর ডায়াটমিক গ্যাস, সেটা হচ্ছে আমাদের 3/2। ওকে, এইবার আমরা ভ্যালুগুলো একবার পুট করে নেবো। আরেকটা জিনিস, এখানে আর এর ভ্যালু এখানে আমাদের অপশনগুলো কিন্তু জুলে দেওয়া রয়েছে। ওকে, তো আর এর ভ্যালুটা আমরা কিন্তু জুলে পুট করবো। ওকে, জুল পার মোল কেলভিন, এটা হচ্ছে আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন।
ওকে, এইভাবে ভ্যালুগুলো এবার পুট করে নেবো। আরেকটা জিনিস, এখানে 1 গ্রাম দেওয়া রয়েছে, এনটা হচ্ছে এখানে কিন্তু নাম্বার অফ মোলস। 1 গ্রামটাকেও আমরা কিন্তু মোলসে কনভার্ট করে নেবো। ওয়েট বাই মোলার মাস, মাস বাই মোলার মাস, এইভাবে কিন্তু বের করতে হয়। 32 হচ্ছে অক্সিজেনের মোলার মাস, তো 1/32 এই মোলটা হবে আমাদের অক্সিজেনের। ওকে, এইবার প্রত্যেকটা ভ্যালু যদি পুট করে নিই তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের 3/2, মোল আমরা পেলাম 1/32, ইন্টু আর হচ্ছে আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন। অ্যান্ড টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার দেওয়া রয়েছে আমাদের 47 ডিগ্রি। 47 ডিগ্রি কিন্তু বসিয়ে দেবে না, ওকে, আমাদের টেম্পারেচারটা কেলভিন স্কেলে রাখতে হবে। তো টেম্পারেচার যেটা, সেটা আমাদের হয়ে যাবে 273 প্লাস 47, এইটা আমাদের দাঁড়াবে 320 কেলভিন। ওকে, এইবার ইন্টু 320, সবগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের উপরে দাঁড়াবে 7981, আর নিচে হচ্ছে আমাদের 64। এইটা আমাদের 124.7, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হবে 124। ওকে, এটা 125ও নিতে পারো, কিন্তু আমাদের এখানে 124 হিসেবে নিতে হবে, অপশনটা ওভাবেই দেওয়া রয়েছে। তো এটা জুল, এইটাকে আমরা লিখতে পারবো 1.24 ইন্টু 10⁻⁻² জুল, সরি 10⁻² জুল। তো আমাদের অপশন যেটা ম্যাচ করছে সেটা হচ্ছে এইটা। এরপর বলা হচ্ছে যে বল পদার্থের কণাকে একত্রে ধরে রাখে তা হলো, ওকে, দ্য ফোর্স দ্যাট হোল্ডস দ্য পার্টিকেলস অফ ম্যাটার টুগেদার। কোন একটা পদার্থের ক্ষেত্রে যে ফোর্সটা পার্টিকেলগুলোকে, মলিকিউল বা অ্যাটমসগুলোকে যেটা ধরে রাখে, মূলত মলিকিউলের কথা যদি আমরা বলি তাহলে ইন্টার মলিকুলার ফোর্স এটাকে একসাথে ধরে রাখে। ওকে, তো আমাদের অপশনটা হবে এখানে ইন্টার মলিকুলার ফোর্স। ওকে, ফ্রিকশন ফোর্স হবে না, নিউক্লিয়ার ফোর্স অনলি অ্যাক্ট উইদিন দ্য নিউক্লিয়াস, অ্যান্ড নান অফ দিস, এই অপশনটা তো হবে না। তো আমাদের অপশন হয়ে যাবে ইন্টার মলিকুলার ফোর্স। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।